এটা 2004 সালের শেষ দিকে লেখা। তো সেই লেখাটাতে শুরুতে বললেন যে আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বিচারপতি সুলতান হোসেন খান সাহেবের ভাগ্যের ঈর্ষা করি, কারণ বাংলাদেশের সবচেয়ে সহজ কাজটা তিনি পেয়েছেন। আহা, এই কাজটা যদি আমি পেতাম। তো এখন আমার মনে হয় প্রফেসর ইউনূসের দুর্ভাগ্য, তিনি একটা কঠিন কাজ পেয়েছেন, বাংলাদেশ সরকার এই সময় পরিচালনা করা। আর যদি সত্যিই হয় সবচেয়ে সহজ কাজটা আমার, এই কাজটা সহজ কেন এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যদি আমরা একটা গণভোট করি যে আমরা কি দুর্নীতির পক্ষে আছি না বিপক্ষে আছি, আমার ধারণা একটা ভোটও দুর্নীতির পক্ষে পড়বে না, শতভাগ ভোট পড়বে দুর্নীতির বিপক্ষে। তাহলে তো খুব সহজ ব্যাপার, যেটাতে শতভাগ লোক সমর্থন করে সেটা মানে আমাদের দমন করা কিংবা শেষ করা কিংবা কমিয়ে আনা তো কঠিন কাজ হওয়ার কথা না, কিন্তু তারপরেও কঠিন। এবং কঠিন যে তার একটা প্রমাণ পাচ্ছি, আজকে বরিশালে আমাদের দুর্নীতি দমন কমিশনের একটা অফিসও স্থাপন করতে হয়েছে। আমরা একটু আগেই কাজটা শুরু করে আসছি, এখানে একটা ভালো অফিস হবে, ভালো অফিস হোক, অসুবিধা নাই। কিন্তু আমার মনে হয় আমরা খুব গর্বের সাথে বলতে পারতাম যে বরিশালের দুর্নীতি দমন কমিশনের কোনো অফিসের প্রয়োজন নাই। এটা যদি বলতে পারতাম তাইলে হতো যে না, আসলে আমরা কাজ করছি। এখন দুর্নীতি নিয়ে আমার সহকর্মী আক্তার হোসেন একটা মোটামুটি বিবরণ দিলেন। এই বিবরণগুলি কিন্তু ওনার নিজের তৈরি করা না, আমরা যেসব অভিযোগগুলি পাই ওই অভিযোগগুলি থেকে মোটামুটি একটা সামারাইজ করে এটা আপনাদের সামনে দেওয়া হয়েছে। আমি একসময় 2002 সালে ঢাকার জেলা প্রশাসক হই। তো সেই সময়, তার আগে আমাদের ঢাকায় আমার এখন যেটা সমরিত হাসপাতাল পান্থপথে, ওই অংশ, এটার একটা অংশ আমার বাবার বাড়ি। তো আমাদের বাসারই মানে পর্চা বের করতে হবে। আমার ছোট বোন ডিসি অফিসে গেছে, গিয়ে ওখানে কিছু পয়সা টয়সা দিয়ে একটা পর্চা বের করে নিয়ে আসছে আর কি। তো নিয়ে আসার পরে ঘটনাচক্রে আমি ঢাকার ডিসি, আমার বোনই আমাকে দিল যে ভাই দেখো তো দেখি তোমার অফিসে সেই সময় 300 টাকা ঘুষ দিয়ে এটা করে নিয়ে আসছি, এটা ঠিক কিনা, কাগজটা ঠিক কিনা। তো আমি দেখলাম যে না, এটা তো আমার বোন ঘুষ দিয়ে কাজটা করছে, আমার তো একটু দেখা দরকার। তো আমি এই কাগজটা নিয়ে আমার কলিগদের বললাম যে ভাই দেখো তো, এটা আমার বাপের জায়গা, আমার বোন এই কাগজটা তোমাদের অফিস থেকে নিয়ে গেছে এবং সে 300 টাকা ঘুষও দিছে, জিনিসটা ঠিক কিনা একটু দেখো আর কি। তারপরে যেটা হয়, ডিসি সাহেব বলছে সুতরাং আমার রেকর্ড রুমের অফিসার থেকে শুরু করে একসাথে বিরাট বিরাট ভলিউম নেমে সব এসে হাজির হলো, বললো স্যার সব ঠিক আছে, এর মধ্যে একটাও মিথ্যা নাই, কিন্তু এই যে স্যার 4টা সই, একটা সই আমাদের না, একটা সই আমাদের না। এখন তাহলে 2টা প্রশ্ন, একটা হচ্ছে যে তথ্যগুলি ঠিক আছে, তাহলে এমন একজন কেউ বা একাধিক ব্যক্তি কেউ যাদের ওই রেকর্ড রুমের ভিতরে প্রবেশাধিকার আছে, সইগুলি আমার কলিগরা কেউই দেয় নাই, কিন্তু আমার কলিগদের সাথে যদি যোগ সাদস্য না থাকে তাহলে এর ভিতরে ঢুকলো কিভাবে? আমি 300 টাকা খুব কম টাকা, এখন ঘুষের রেট অনেক বেশি। তো সেই সময় মানে এটা সত্যি যে দালাল ছিল, দালালরা ভিতরে গেছে, গিয়ে মানে ভলিউম থেকে তুলে নিয়ে আসছে, তুলে নিয়ে এসে একটার পর একটা সই, নাম কিন্তু সই একদম রেকর্ড রুম কর্মকর্তা যাদের যাদের সই দরকার সবারই সই আছে। তো এটাও এক ধরনের। আমি একসময় সিরাজগঞ্জে চাকরি করতাম, সিরাজগঞ্জের সার্জেন্ট ছিলেন শামসুর রহমান, একজনই সার্জেন্ট একটা জেলাতে। তো একবার একটা আন্দোলন হয়ে গেল সার্জেন্টের বিরুদ্ধে। আন্দোলনটা হচ্ছে যে সার্জেন্ট সাহেব আগে ভরা গাড়ি থেকে, ট্রাক থেকে টাকা নিতেন, এখন খালি গাড়ি থেকেও টাকা নেন। তো এখন আমার উপর দায়িত্ব পড়লো ব্যাপারটা দেখার, যারা ট্রাকের মালিক তাদের বলে ঠিক আছে ভরা গাড়ি থেকে নেয়, অসুবিধা নেই, খালি গাড়িতে তো কোনো ইনকাম নেই, এটা থেকে টাকা দিব কি জন্য? তো আমি তখন শামসুর রহমানকে ডাকলাম। আমি শামসুর রহমানকে বললাম, শামসুর রহমান এতদিন তো প্রথমত অভিযোগ আসেও নাই, এখন যখন আসছে আমার কাছে তো অবাক লাগছে, আপনি খালি গাড়ি থেকে টাকা নেবেন কি জন্য? শামসুর রহমান যে উত্তরটা দিল এটা আমাদের সবার জন্য বিব্রতকর। মানে আমরা যারা মানে একটু উপরের দিকে কাজ করি খুব খোলামেলা ভাবে বললো, স্যার আপনার কাছে তো লুকায় কোনো লাভ নাই, আগের এসপি সাহেবরে দিতাম 25,000 টাকা, এখন দিতে 50,000 টাকা। আমি স্যার টাকা কোথেকে পাবো? এটা হচ্ছে শুধু এসপি না, এসপি মানে ডিসি, এসপি মানে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, এসপি মানে বিভাগীয় প্রধান, সবাই। তার মানে হচ্ছে এটা একটা চেইন। যদি
আমি বেশি টাকা কামাই না করি, তাহলে আমি স্যারকে টাকা কিভাবে দেবো? এটা কিন্তু একটা বাস্তবতা। তো আমি তখন এই শামসুর রহমানের আমি তখন কি বিচার করবো? আমি নিজেই খুব বিব্রতকর একটা অবস্থায় পড়লাম। পরে আমি বললাম, শামসুর রহমান অন্তত খালি গাড়ি থেকে টাকা নিয়েন না। তো তারপরে যাই হোক, শামসুর রহমান বললো যে স্যার একটু আপনাদের আরো উপরের দিকে একটু দেখতে হবে। তো শেষ পর্যন্ত সামহাও আমি একটা নেগোসিয়েট করে ওখান থেকে বের করলাম। এখানে কিন্তু দুর্নীতি রোধ করতে পারি নাই, খানিকটা হয়তো রিডাকশন করতে পেরেছি। আমাদের এখন আমরা যে কার্যক্রম, আমি যখন দুদকে যোগদান করি যেদিন, সেদিন আমার প্রথম দিনের প্রশ্ন ছিল, দুদক কি মানুষকে হয়রানি করে? তা আমার একটু খুব সহজ উত্তর ছিল, হ্যাঁ, হয়রানি করে। কাজে এই হয়রানিটা যদি দুদক না করে, শুধু দুদক না, দুদকের মতো অন্যান্য প্রতিষ্ঠান, সমস্ত সেবা প্রদানকারী যত প্রতিষ্ঠান আছে, মানে আমরা যদি হাসি মুখে কাজটা না করতে পারি, তো সে লোকটার মধ্যে একটা ইমপ্রেশন এসে যায় হয়রানি করে। আপনারা যারা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, মানে প্রমোশন পেয়ে আপনারা এই পর্যায়ে আসছেন, সামনে আরো প্রমোশন আছে। একটা বড় প্রবণতা হচ্ছে, যখনই আপনার প্রমোশন এগিয়ে আসবে, তখন দেখবেন আপনার একজন সহকর্মী কিংবা অন্য কেউ আপনার বিরুদ্ধে দুদকে একটা অভিযোগ দিয়ে দেবে যে তিনি এই দুর্নীতি করেছেন, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমি এখানে দুদকে আসার পর আমি যে কাজটা করেছি, যে আপনার যখন পদোন্নতির সময় হবে, সেই সময় তো এসএসবি হয়, পদোন্নতি বোর্ড হয়, সেই সময় তারা দুদকে জানতে চায় যে আমাদের এই কর্মকর্তার বিরুদ্ধে কোনো কিছু আছে কিনা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং এটা আমি আর করতে দিচ্ছি না। অভিযোগ আসলে আমি অভিযোগটাকে আমি আমলে নেই না। আমি আমলে নেব তখনই যখন অভিযোগটা প্রাথমিকভাবে প্রমাণিত হবে। তার আগ পর্যন্ত আমি জানিয়ে দিই যে না, তার বিরুদ্ধে দুদকে কিছু নাই। তো এটাতে এখন দেখেন, একটা কিন্তু হয়রানি থেকে আমরা খানিকটা কমাতে পেরেছি। প্রথমত পদোন্নতির যখন সময় হয়, তখন অভিযোগ যারা করেন তারা হচ্ছে প্রতিদ্বন্দ্বী, তারাই তখন দ্রুত অনেক অভিযোগ তৈরি করে। দুদক তো আর, আমার নিজের অফিসটা তো আর অভিযোগ তৈরির কারখানা না। খবর কিন্তু সেখানেও দেখা যায় সংবাদপত্র, আমরা সবসময় চাই সুনির্দিষ্ট অভিযোগ, কিন্তু সংবাদপত্রেও যখন আমাদের রিপোর্টাররা লিখেন কোটি কোটি টাকা আত্মসাৎ করে পাচার করেছেন ইত্যাদি ইত্যাদি, এখন তো আমি এমনও অভিযোগ পাই যেই প্রকল্পে হয়তো সব শুদ্ধ 10 লাখ টাকা আছে, সেখানে আবার কোটি টাকা আত্মসাৎ করার তো কোনো সুযোগ নাই, কিন্তু সেটাও আমি পাই। এগুলি খুব মানে আমরা যে খুব একটা গুরুত্ব দিই তা না, আমরা দেখি ততটা যাচাই বাছাই করা সম্ভব হয়। আমি যখন দুদকের চেয়ারম্যান হিসেবে কথা বলি, অত্যন্ত সঙ্গত কারণে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই কথাগুলি বলার অধিকার আমার আছে কিনা। আমি যদি নিজে দুর্নীতিগ্রস্ত হই, তাহলে কি আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি? বলা কি আদৌ উচিত? কাজেই এই দায়িত্বটা আমি আপনাদের উপরে দিলাম। আপনারা একটু খুঁজে বের করেন। আমার চাকরি জীবনে বিভিন্ন সময় কেউ না কেউ আমার সাথে কাজ করেছেন, মানে কিংবা আপনাদের মুরব্বীরা কেউ কাজ করেছে, একটু খোঁজ খবর নিয়ে আপনারাই বিবেচনা করে দেখেন যে আমার এই কথাগুলি বলার অধিকার আছে কিনা। ঠিক একইভাবে আমি আমার কথা যেমন বলি, যারা আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলবো, যত মিষ্টি কথাই বলি কিংবা যত কড়া কথাই বলি, সেই কথাগুলি বলার অধিকার প্রথমে আমাদের অর্জন করতে হবে। আমার প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশন, এটা আমরা যদি করাপশন পারসেপশন ইন্ডেক্স, যেটা সেই ইন্ডেক্সটা নিয়ে যদি আমরা আলাপ করি, তাহলে আমরা যে খুব একটা ভালো অবস্থানে আছি সেটা মনে করার কোনো কারণ নেই। আমি আপনাদের একটু আমার মনে হয়, যদি কেউ খুব বেশি বিরক্ত না হন, একটা গল্প শোনাই। এই গল্পটা এরকম গল্প যে চাই কমানো চাই, দুর্নীতি নির্মূল চাই। তো সেরকম একজন বৃদ্ধ গডকে জিজ্ঞেস করেন, গড, হোয়েন ডু ইউ থিঙ্ক করাপশন উইল বি অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ? গডের জন্য এটা চিন্তার বিষয়। গড তখন বললেন, নট ইন মাই লাইফ টাইম। এখন এতদিন আমরা বলছি যে, ওরা বলতেছে যে ইন দেয়ার লাইফ টাইম, আর এখন গড বললেন ইন মাই লাইফ টাইম। এটা গল্প, জাস্ট গল্পই। মানে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের চরিত্রের ভেতরে, আমাদের ডিএনএতে এমন ভাবে জিনিসটা ঢুকে গেছে যে এটা যে অপসারণ করা সম্ভব, এটা আমরা এখন আর ভাবিই না। একটু করে চেষ্টা করি পরিবর্তনটা আমরাই আনতে পারি। খানিকক্ষণ আগে মঞ্জুর যেটা বললো যে এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটে না, যে প্রধানমন্ত্রী পালিয়ে যাবেন, বাইতুল মোকাররমের খতিব পালিয়ে যাবেন, চিফ জাস্টিস পালিয়ে যাবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা পালিয়ে যাবেন। এরকম ঘটনা ঘটে না। অনেক সরকার পালিয়ে যায়, সরকার চলে যায়, কিন্তু সার্বিকভাবে আমাদের প্রাতিষ্ঠানিক অবক্ষয়
এমন একটা পর্যায়ে গেছে এবং আমরা এমনভাবে সেই পর্যায়ে এগুলি করতে দিয়েছি, শেষ পর্যন্ত সামাল দেওয়া খুব ডিফিকাল্ট হয়েছে। আমরা যখন 1971 সালে দেশ স্বাধীন হলো, 16ই ডিসেম্বরের পরে হঠাৎ করে একটা বাহিনীর আবির্ভাব ঘটলো, সেটাকে আমরা তখন বলতাম 16 ডিভিশন। এবারও কিন্তু আপনাদের সামনে আরেকটা সংকট, এখন ভুয়া সমন্বয়ক 5th অগাস্ট ডিভিশন। যে কাজেই এটাও আপনাদের সামাল দিতে হচ্ছে আমি জানি। আমি আমার অফিসেও এরকম ভুয়া সমন্বয়ক পেয়েছি। প্রথমত সমন্বয়ককে, ইনি ভুয়া সমন্বয়ক হন আর প্রকৃত সমন্বয়ক, তাকে তো অবৈধভাবে তাকে সুযোগ দেওয়ার আমাদের কোনো কারণ নাই। যে কাজেই এটা যদি আপনারা প্রতিরোধ করা এখনই শুরু করেন, তাহলে আগামী দিনের অনেক সংকট থেকে আপনারা মুক্ত থাকবেন। আমার অফিসে আসতে আমি একজন সমন্বয়ককে আমি অন্য একটা জেলাতে গ্রেপ্তার করিয়েছি, কথিত সমন্বয়ক, এবং আরেকজনকে আমার অফিসে এসছে, কথা বলেছে, এবং আমি তাকে এইটুকু বলেছি, দ্বিতীয়বার যদি আমার অফিসে দেখি তাহলে গ্রেপ্তারি করতে হবে, মাঝামাঝি কোনো পথ থাকবে না। আমাদের এই ধরনের অনেক ধরনের সংকটের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আমরা এখন আমি বলবো যে আমাদের জন্য একটা খুব বড় সুযোগ, একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটার কোনো রাজনৈতিক পক্ষপাত নাই। কাজে রাজনৈতিক পক্ষপাত যদি না থাকে, আমাদের কাজের পরিবেশটা আমাদের জন্য অনেক ভালো হয়। আমরা অনেক সময় বলে থাকি যে প্রশাসনের রাজনীতিকীকরণ, পলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন। এটা কি আসলে কি ব্যাপারটা তাই, না ঠিক উল্টা? আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখি, এটা আসলে উল্টা। আমরাই বরং রাজনীতিবিদের কাছে যাই, গিয়ে তখন আমরা বলি যে স্যার আমরা আপনার সেবাদাস, আমরা যাই। রাজনীতিবিদ আমি কখনো বেগম খালেদা জিয়া কিংবা শেখ হাসিনাকে সেইভাবে বলতে শুনি নাই যে আমার দলে যোগদান করো। তাদের সাথে গেলে তারা খুশি হন, কিন্তু যোগদান করার জন্য কিংবা খুব নগ্নভাবে দলীয় আনুগত্যে চলে যাওয়ার জন্য তারা নিশ্চয়ই বলেন না। তো সেক্ষেত্রে আমরা যদি একটা স্ট্যান্ড নিতে পারি, এই স্ট্যান্ড নিতে পারলেই কিন্তু আমরা পরিবর্তনটা আনতে পারি, এবং এই পরিবর্তনটা আনা আমাদের পক্ষে আপনাদের পক্ষে খুব সম্ভব। এবং আমার মনে হচ্ছে যে আমরা কিন্তু একটা সুবর্ণ সুযোগ পাচ্ছি এই সময়টাতে। আমি জানি এর মধ্যে আমার সহকর্মীরাও কেউ কেউ ধরে নিচ্ছে যে একটা দল ক্ষমতায় আসবে, ওইদিকে ঝুঁকে পড়ি। এই ঝুঁকে পড়াটা কিন্তু শেষ পর্যন্ত ভালো হবে না। আমাদের কাজ হচ্ছে সেবাটা নিরপেক্ষভাবে সেবাটা প্রদান করা, আমরা সেই সেবাটা প্রদান করে যাব। আমার মনে হয় আমার এই পর্যায়ে আমার বক্তব্য আর লম্বা করি না। আমাদের সামনে কিন্তু আরো নিজে আর রিটার্নিং অফিসারও হবেন না, এসে আমাদের এইভাবে মাঠে নেমে তদারকও করবেন না। এই কাজগুলি আমাদের সবার করতে হবে। আমরা এদিকে যারা আছি ওইদিকে যারা আছি আমাদের সবারই করতে হবে। কাজে সেখানে আমাদের একটু সক্রিয় হতে হবে। আমি জানি আমাদের যে কাজটা হওয়া উচিত, দুদকের কাজটা বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয়, একটু কম কাজ হওয়া উচিত যে এখন যাতে দুর্নীতি না হয়, আর আগের দুর্নীতি যাতে সেটার উপরে খুব আরো কম সময় নেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা আগে কি দুর্নীতি হয়েছে এটা নিয়েই কিন্তু আমরা শতভাগ সময় প্রায় কাটিয়ে দিই। তো কাজে আমাদেরও পারসেপশনে একটা বড় রকম ভুল আছে, এই ভুল থেকে আমাদেরও বেরিয়ে আসতে হবে। আপনারা সবাই সহযোগিতা করবেন, এবং আমরা তো অমরত্বের বাসনা করে লাভ নেই, আমরা আমাদের মৃত্যুবরণ করতেই হবে। চেয়ারের জন্য খুব আমরা চেয়ার ধরে রাখতে পারবো কয়দিন, একটা না একটা সময় চেয়ার ছাড়তে হবে। যেই সময়টুকুতে চেয়ারে থাকি সেই সময় যদি কিছু ভালো কাজ করে যাই, সেই ভালো কাজটা আমাদের থেকে যাবে। একটা ব্যাপার সত্যি যে স্বামীর ইনকাম কত, কিংবা মেয়ের বাবার কিংবা ছেলের বাবার ইনকাম কত, এটা তারা জানে না মনে করার কোনো কারণ নেই। তার বেতনের স্কেল কত টাকা তার পক্ষে আয় করা সম্ভব, এটা তারা সবাই জানে। কিন্তু যখনই বেশি টাকা আসে তারা অসন্তুষ্ট হয়, তা না, তারা সন্তুষ্ট হয়। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, মনে মনে তারা কিন্তু বাবাকে চিহ্নিত করে, আমি কিন্তু ঘুষখোর বাবার সন্তান। এটা যদি আমাদের মধ্যে ঢুকে, শেষ পর্যন্ত কি লাভ হবে? আপনি অনেক টাকা কামাই করলেন, রেখে গেলেন, এই সন্তানরাই পরবর্তী সময় বললো আমার বাবা আসলে সৎ লোক ছিলেন না। এখন আমাদের নারী কলিগরাও ঘুষ খান, এই অভিযোগ আসে। তো সেক্ষেত্রে আমার মা সৎ মা তো ডিফারেন্ট জিনিস, সততা তার ছিল না। আমি আর এখন আর কথা বলি না, আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলবো। অনেক ধন্যবাদ।